কোনো অবজেক্টকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছুড়ে দিলে অবজেক্টটা কিছুটা উপরে উঠে পৃথিবীর গ্র্যাভিটির কারণে আবার পৃথিবী পৃষ্ঠে নেমে আসে। আরও বেশি স্পিড দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে আরও বেশি উপরে উঠে নেমে আসবে। কিন্তু অবজেক্টটাকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেই অবজেক্টটা আর কখনোই পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসবে না, পৃথিবীর গ্র্যাভিটির মায়া ত্যাগ করে বেরিয়ে যাবে। এই নির্দিষ্ট ভেলোসিটিকে বলে মুক্তিবেগ, অর্থাৎ এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটির ভ্যালু নির্ভর করে গ্রহ বা নক্ষত্রের মাস অ্যান্ড রেডিয়াসের উপর। অর্থাৎ কোনো গ্রহের মুক্তিবেগের ভ্যালু যা হয় তার থেকে কম গতিতে চলমান কোনো কিছুই সেই গ্রহ থেকে বেরিয়ে আসতে পারে না। মুক্তিবেগের কনসেপ্টের ভেতরেই লুকিয়ে রয়েছে মুক্তি না পাওয়ার রহস্য, মানে ব্ল্যাক হোলের কনসেপ্ট। আজকের এই ভিডিওতে আপনি ব্ল্যাক হোল সম্পর্কে ভীষণ ইন্টারেস্টিং বেসিক সায়েন্সটা জানতে পারবেন। আপনি জেনে অবাক হবেন যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ভেতরে লুকিয়ে আছে কোনো গ্রহের গ্র্যাভিটি থেকে মুক্তি পাওয়ার উপায়, আবার সেই ইকুয়েশনের গভীরেই রয়েছে কোনো ব্ল্যাক হোলের অন্ধকারময় গ্র্যাভিটিতে হারিয়ে যাওয়ার রহস্যময় গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। এটা এসকেপ ভেলোসিটির ইকুয়েশন। কোনো গ্রহ বা নক্ষত্রের মাস অ্যান্ড রেডিয়াস জানা থাকলে এই ইকুয়েশনের সাহায্যে আমরা সেই গ্রহ বা নক্ষত্রের এসকেপ ভেলোসিটির ভ্যালুটা পেয়ে যাব। এখন কল্পনা করুন কোনো একটা স্টারের মাসকে একই রেখে রেডিয়াসকে কমিয়ে স্টারটাকে সংকুচিত করা হচ্ছে। ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে মাসকে একই রেখে রেডিয়াসকে কমাতে থাকলে এসকেপ ভেলোসিটির ভ্যালু বাড়তে থাকবে। রেডিয়াস ছোট হচ্ছে মানে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করবেন ভাগফল তত বড় তো হবেই। তাই জন্যই তো রেডিয়াস কমাতে থাকলে এসকেপ ভেলোসিটির ভ্যালু বাড়তে থাকে। স্টারটা সংকুচিত হতে থাকলে এসকেপ ভেলোসিটির ভ্যালু বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে এসকেপ ভেলোসিটির ভ্যালু লাইটের ভেলোসিটির থেকেও বেশি হয়ে যাবে। মানে স্টারটার ভেতরে লাইট তৈরি হচ্ছে, কিন্তু এসকেপ ভেলোসিটির ভ্যালু যেহেতু লাইটের ভেলোসিটির থেকে বেশি, তাই লাইটও বাইরে বেরিয়ে আসতে পারবে না। আর লাইট বাইরে বেরিয়ে আসতে না পারলে স্টারটা অদৃশ্য, মানে ইনভিজিবল হয়ে যাবে। আর যেহেতু আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী লাইটের থেকে বেশি স্পিডে কোনো কিছুই চলতে পারে না, তাই লাইট যেহেতু স্টারটার থেকে বের হতে পারছে না, তাই কোনো কিছুই স্টারটার থেকে বেরিয়ে আসতে পারবে না। স্টারের ভেতর বাই চান্স যদি কিছু ঢুকে যায়, সেটা চিরতরে হারিয়ে যাবে। মানে স্টারটা একটা অদ্ভুত গভীর গর্তের মতো আচরণ করবে। আর যেহেতু স্টারটার থেকে লাইট বার হতে পারছে না, তাই স্টারটা ব্ল্যাক দেখাবে। কোনো জিনিস থেকে লাইট যদি আমাদের চোখে এসে না পৌঁছায়, সেই জিনিসটাকে দেখা যায় না। আর যে জিনিসটাকে দেখা যাচ্ছে না, তার আশেপাশে থাকা কোনো জিনিসকে যদি দেখা যায়, তাহলে যে জিনিসটাকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, সেই জিনিসটার একটা ব্ল্যাক ইমেজ আমাদের ব্রেনে তৈরি হয়, অর্থাৎ অবজেক্টটাকে ব্ল্যাক দেখায়। এসকেপ ভেলোসিটির ভ্যালু লাইটের থেকে বেশি হয়ে যাবার জন্য স্টারটা কালো গর্তে পরিণত হয়ে গেল। কালো গর্তকে ইংলিশে বলে ব্ল্যাক হোল। এটাই হলো ব্ল্যাক হোলের কনসেপ্ট। আর্থকে ব্ল্যাক হোলে পরিণত করতে হলে আর্থের মাসকে একই রেখে আর্থকে সংকুচিত করে এর রেডিয়াসকে 9 মিলিমিটারের থেকেও ছোট করতে হবে, মানে প্রায় একটা মার্বেলের মতো করে দিতে হবে। কিন্তু আর্থকে সংকুচিত করে একটা মার্বেলের সাইজে পরিণত করা সম্ভব না হলেও সূর্যের মাসের 20 গুণের থেকেও বেশি মাসের বড় বড় নক্ষত্রগুলোকে প্রকৃতি সংকুচিত করে ব্ল্যাক হোলে পরিণত করে ফেলতে পারে। কিন্তু ব্ল্যাক হোলের কনসেপ্টটা বিজ্ঞানের জগতে এলো কিভাবে? ইন 1783-তে জন মাইকেল প্রথম ব্ল্যাক হোলের কনসেপ্টটা ঘোষণা করেন। কিন্তু জন মাইকেলের মাথায় কিভাবে ব্ল্যাক হোলের কনসেপ্ট এসেছিল? সেই সময় মনে করা হতো যে লাইট হলো ছোট ছোট মেটেরিয়াল পার্টিকেলের স্রোত, যার নাম কর্পাসল। কিন্তু এখন মনে করা হয় লাইট ফোটনের স্রোত। ফোটনের কনসেপ্ট সেই সময় ছিল না। ফোটনের রেস্ট মাস 0। যাই হোক, জন মাইকেল লাইটের স্পিডকে কাজে লাগিয়ে একটা স্টারের মাস কত সেটা ক্যালকুলেট করার পরিকল্পনা করছিলেন।
তার যুক্তিটা ছিল যে কোনো একটা স্টারের সারফেস থেকে লাইট যখন বেরিয়ে আসার চেষ্টা করে তখন স্টারের গ্র্যাভিটেশন ফোর্সের কারণে সেই লাইটের স্পিড ক্রমশ কমতে থাকার কথা। ঠিক যেমন কোনো অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিলে তার স্পিড গ্র্যাজুয়ালি কমতে থাকে। তিনি মনে করতেন লাইটের স্পিড কতটা কমলো সেটা হিসেব করে স্টারটার মাস ক্যালকুলেট করা সম্ভব হবে, কিন্তু এই মেথডে স্টারটার মাস কত সেটা ক্যালকুলেট করা সম্ভব নয়, কারণ গোড়াতেই গলদ রয়েছে। কোনো স্টারের সারফেস থেকে লাইট বেরিয়ে আসার চেষ্টা করলে স্টারটার গ্র্যাভিটেশন টানের কারণে লাইটের স্পিড ক্রমশ কমবে। মাইকেলের এই ধারণাটাতে ছিল মারাত্মক মিস্টেক। লাইটের স্পিড এমটি স্পেসে সবসময় একই থাকে, এই কনসেপ্টটা সেই সময় ছিল না, থাকার কথাও নয়। তার কারণ আইনস্টাইন এই কনসেপ্টটা 1905 সালে প্রথম তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তুলে ধরেন। যাই হোক, স্টারের মাস ক্যালকুলেট করতে না পারলেও তিনি ক্যালকুলেট করে দেখেন যে কোনো স্টারের মাস যদি সূর্যের মাসের প্রায় 500 টাইমস হয়, কিপিং ডেন্সিটি সেম, তাহলে সেই স্টারের এসকেপ ভেলোসিটির ভ্যালু লাইটের ভেলোসিটির থেকেও বেশি হয়ে যাবে। মানে সেই স্টারটার থেকে আর লাইট বার হতে পারবে না। আর স্টারটার থেকে লাইটই যদি না বেরিয়ে আসতে পারে তাহলে স্টারটা অদৃশ্য হয়ে যাবে। এটাই ব্ল্যাক হোল। জন মাইকেলের ব্ল্যাক হোলের ম্যাথামেটিক্স এসেছিল নিউটনের ল অফ গ্র্যাভিটেশনকে ভিত্তি করে। নিউটনের ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী যে কোনো দুটো অবজেক্ট তাদের মাসের কারণেই পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ গ্র্যাভিটি এক প্রকারের ফোর্স। কিন্তু গ্র্যাভিটি যদি কোনো রকম ফোর্স না হয়ে থাকে তাহলে তো জন মাইকেলের ব্ল্যাক হোলের কনসেপ্টটা ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনের মতে গ্র্যাভিটি কোনো ফোর্স নয়। 1915 সালে প্রকাশিত অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গ্র্যাভিটি কোনো ফোর্স নয়। তাহলে গাছ থেকে আপেল মাটিতে পড়ে কেন? যেটাকে আপনি বায়ুশূন্য স্থান বলেন, এমটি স্পেস বলেন, সেটা আসলে টানটান করা রাবারের শিটের মতো কিছু একটা। যখন স্পেসে কোনো মাস থাকে তখন এই মাস থাকার কারণে স্পেস বেঁকে যায়, আর স্পেস যেরকম যেরকম বেঁকে যায় সেই অনুযায়ী স্পেসে থাকা অবজেক্ট চলতে থাকে। অ্যাকচুয়ালি অবজেক্টটা গ্র্যাভিটেশন ফোর্সের কারণে চলে না। স্পেসে থাকা অবজেক্ট স্পেসের কার্ভেচার যেমন যেমন হয় সেই অনুযায়ী চলতে থাকে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাই হোক, জন মাইকেলের ব্ল্যাক হোলের কনসেপ্টটা ছিল নিউটনের গ্র্যাভিটেশনাল লকে বেস করে। কিন্তু গ্র্যাভিটি যদি কোনো ফোর্সই না হয়ে থাকে তাহলে কি ব্ল্যাক হোলের যে কনসেপ্টটা জন মাইকেলের মাথায় এসেছিল সেটা কি তাহলে ভুল? মানে ইউনিভার্সে কোনো ব্ল্যাক হোল থাকার সম্ভাবনাই নেই? আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি ইউনিভার্সে ব্ল্যাক হোল থাকার সম্ভাবনাকে কি প্রেডিক্ট করে? হ্যাঁ, করে। কিন্তু কিভাবে? স্পেস টাইমে মাস থাকলে স্পেস টাইম কার্ভড হয়ে যায়। একটা অবজেক্টের মাসকে একই রেখে যদি তার রেডিয়াসকে কমানো হয়, মানে মাস একই রেখে অবজেক্টটাকে যদি সংকুচিত করা হয়, তাহলে মাসটা স্পেসকে এতটাই কার্ভড করে দেবে যে ওই মাস থেকে বেরিয়ে আসা কোনো লাইটও স্পেসের কার্ভেচারকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে না। মানে এসকেপ ভেলোসিটির ভ্যালু লাইটের ভেলোসিটির থেকেও বেশি হয়ে যাবে। ব্ল্যাক হোলের বাউন্ডারিকে বলে ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজনকে যদি আপনি বাই চান্স ক্রস করে ফেলেন, ব্যাস, আপনি আর ব্যাক করে ফিরে আসতে পারবেন না, সোজা ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যাবেন। এমনকি লাইট যদি ভিতরে ঢুকে যায় সেটাও আফটার রিফ্লেকশন বেরিয়ে আসতে পারবে না। ব্যাপারটাকে এইভাবে ভাবা যেতে পারে, ধরুন একটা গর্তের ভেতর প্রচণ্ড স্পিডে জল ঢুকছে। এখন এই জলের মধ্যে থাকা কোনো একটা মাছ গর্তের ভেতরে ঢুকে পড়াটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না, যদি না সে জলের স্পিডের থেকেও বেশি স্পিডে উল্টো ডিরেকশনে সাঁতার কাটতে থাকে। সিমিলারলি আপনি ব্ল্যাক হোলকে এইভাবে ভাবতে পারেন যে স্পেস টাইম ব্ল্যাক হোলের ভেতর লাইটের থেকেও বেশি স্পিডে ঢুকে যাচ্ছে। ফলে ব্ল্যাক হোলের ভেতর থেকে কোনো কিছুকে ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে হলে তাকে লাইটের থেকেও বেশি স্পিডে চলতে হবে। লাইটের থেকে কোনো কিছুই যেহেতু বেশি গতিতে চলতে পারে না, সুতরাং ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই বেরিয়ে আসতে পারে না। মানে আপনি যদি হারিয়ে যেতে চান তাহলে স্পেস টাইমে ব্ল্যাক হোলের মতো পারফেক্ট জায়গা আর নেই।
আপনাকে খোঁজার উদ্দেশ্যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন কেউ যদি ক্রস করে ফেলে তাহলে সে নিজেও হারিয়ে যাবে। ব্ল্যাক হোলের সেন্টারকে বলে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটিতে স্পেস টাইমের কার্ভেচার ইনফাইনাইট হয়, ডেন্সিটি ইনফাইনাইট হয়, সময় থেমে যায়। 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। ঠিক তার এক বছর পরেই 1916 সালে জার্মান ফিজিসিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোনমার কার্ল সোয়ারচাইল্ড আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ফিল্ড ইকুয়েশন সলভ করে ব্ল্যাক হোলের রেডিয়াস বার করেন। মানে তিনি ম্যাথামেটিক্যালি প্রমাণ করলেন যে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের ভেতরেই লুকিয়ে আছে ব্ল্যাক হোলের কনসেপ্ট। কার্ল সোয়ারচাইল্ডের ইকুয়েশনটা হলো r ইকুয়াল টু 2gm/c²। এখানে r হলো ব্ল্যাক হোলের রেডিয়াস, g হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর m হলো মাস অফ ব্ল্যাক হোল, অ্যান্ড c ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। আবার নিউটনের ল অফ গ্র্যাভিটেশনের ম্যাথামেটিক্স এবং কয়েকটা বেসিক মেকানিক্যাল এনার্জির কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা আগেই এসকেপ ভেলোসিটির ইকুয়েশন পেয়েছিলাম v ইকুয়াল টু √2gm/r। ব্ল্যাক হোলের ক্ষেত্রে যেহেতু এসকেপ ভেলোসিটির ভ্যালু হয় লাইটের ভেলোসিটির থেকে বেশি, তাই এসকেপ ভেলোসিটির ইকুয়েশনে এসকেপ ভেলোসিটির জায়গায় লাইটের ভেলোসিটি c বসিয়ে ব্ল্যাক হোলের রেডিয়াস আমরা পেতে পারি। নিউটনের গ্র্যাভিটেশন ল থেকে পাওয়া এই ইকুয়েশনটা আর আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে পাওয়া সোয়ারচাইল্ডের ইকুয়েশন একই ইকুয়েশন। ইউনিভার্সে যে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে সেটা প্রথম ম্যাথামেটিক্সের মাধ্যমেই বোঝা যায়, এবং পরে ব্ল্যাক হোলের অস্তিত্ব যে সত্যি সত্যি ইউনিভার্সে রয়েছে সেটা বিভিন্নভাবে অনেকবার প্রমাণিত হয়েছে। আমাদের এই সুন্দর প্রকৃতি কিছু ম্যাথামেটিক্যাল প্যাটার্ন মেনে চলে, কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মেনে চলে। যে ইকুয়েশনের ভিতরে লুকিয়ে আছে কোনো গ্রহের গ্র্যাভিটি থেকে মুক্তি পাওয়ার উপায়, আবার সেই ইকুয়েশনের গভীরেই রয়েছে কোনো ব্ল্যাক হোলের অন্ধকারময় গ্র্যাভিটিতে হারিয়ে যাওয়ার রহস্যময় গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।